শান্ত হও, আমি খেয়ে ফেলছি না তোমাকে। ত্রয়ী চোখ তুলল, এক ঝলক চোখাচোখি হতে চোখ নামালো। আমার হাত। নীল এটুকু বলতেই নিজের হাতের দিকে ইশারা করতে চট করে হাত ছেড়ে দিল। ত্রয়ী লজ্জায় পড়ে গেল একটু। নিঃশব্দে হেসে উঠে দাঁড়ালো নীল। ত্রয়ী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই বলল, বারান্দায় বসবা? বারান্দার ডিভানে ত্রয়ীকে বসিয়ে রুম থেকে কম্বল নিয়ে এলো নীল। ত্রয়ী গায়ে সেটা জড়িয়ে দিতেই ত্রয়ী বলল, আপনি নেবেন না? নীল প্রতি উত্তরে মৃদু হাসল। অতঃপর বিনা বাক্যে ত্রয়ীর কোলে মাথা রেখে শুয়ে পড়তে পড়তে বলল, চাইলে দিতে পারো। ত্রয়ী লাজুক হাসলো। আলতো হাতে কম্বলের এক প্রান্ত টেনে দিতে চাইতে নীল ওর হাতটা ধরল। হালকা শিওরে উঠল ত্রয়ী। নীল ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কম্বল লাগবে না আমার, তোমার হাতটা ধরে থাকি। ত্রয়ী বুক ধকপক করতে শুরু করলো। সে এদিক ওদিক তাকে খুব নীরবে সম্মতি দিল। নীল প্রসন্ন হেসে ওর হাতের দিকে তাকালো। মেহেদি রাঙা তালুতে নজর গেঁথে রইল নীরবে। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। অবশেষে ত্রয়ী নীরবতা ভাঙল। আমতা আমতা করে বলল, হাতে কি দেখেন আপনি? তোমার যা নাজেহাল অবস্থা, তাতে হাত ছাড়া অন্য কিছু দেখার উপায় আছে? ইঙ্গিতপূর্ণভাবে বলে চোখ তুলে ত্রয়ীর দিকে তাকালো নীল। ত্রয়ী তড়িঘড়ি করে চোখ সরালো। উক্ত কথাটায় আর রক্তিম হলো মুখটা। তুমি তখন কি যেন জানতে চাচ্ছিলা? ত্রয়ী তাকালো। কখন? রিসিপশনের সময় আমার ফোন আসলো বলে আর জিজ্ঞেস করতে পারলা না। ত্রয়ীর মনে পড়ল এবার। অপ্রকৃতস্থ হয়ে নীলের প্রশ্নসূচক দৃষ্টি থেকে চোখ সরিয়ে নিল। খানিক ইতস্তত করতে করতে জিজ্ঞাসা করলো, হ্যাঁ, মানে আপনি যাকে ভালোবাসতেন তাকে বিয়ে করলেন না কেন? নীল ভ্রুকুটি করলো, একটু থেমে বলল, তাকেই তো করেছি। ত্রয়ী একটু থতমত খেয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে বলল, না, ওই যে যে আপনাকে এলভিকে দিয়েছে, আর আপনার সেই ফার্স্ট লাভ। এটুকু বলে এক পলক নীলের দিকে তাকালো ত্রয়ী। নীলকে সন্দিহান চোখে তাকালো। কোল থেকে মাথা উঠিয়ে বসলো সোজা হয়ে। ত্রয়ীর দিকে খানিকটা এগিয়ে এসে বলল, তোমার সত্যি কিছু মনে নেই? চোখ পিটপিটিয়ে তাকালো ত্রয়ী। না বুঝতে পেরে বলল, কি? এলভিকে তো তুমিই দিয়েছো। হতবিহবল হয়ে তাকালো ত্রয়ী। বিস্মিত হয়ে মিনমিন করলো, আমি? হ্যাঁ তুমি। তোমার বাবা কুকুর বিড়াল মোটেও পছন্দ করে না বলে যার হাতে এলভিকে দিয়েছিল সেটাই আমি ছিলাম। ত্রয়ী ভ্রুকুটি করে কিছু ভাবলো। আচানক সবকিছু মনে পড়তে হা হয়ে গেল মুখটা। একরাশ বিহবলতা নিয়ে প্রশ্ন করলো, ওটা আপনি ছিলেন? নীল হাসলো, মাথা নেড়ে বলল, জি হ্যাঁ। ত্রয়ী বড়সড় একটা ধাক্কা খেলো। বড় বড় চোখে তাকিয়ে রইল নীলের দিকে। লোকটাকে এতদিনেও চিনল না কিভাবে তাহলে? এত মন ভুলো? তখন খুলনায় থাকতো ওরা, স্কুলে পড়তো, ক্লাস 9-এ। একদিন স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশে একটা ছোট একদমই বাচ্চা কুকুরকে আহত অবস্থায় পেয়েছিল। কুকুরটা হাঁটতেই পারছিল না দেখে খুব মন খারাপ হয়ে গিয়েছিল ত্রয়ীর। সেটার করুণ অবস্থা দেখে কেঁদে ফেলেছিল। বাবা কুকুর মোটেও পছন্দ করেন না, তার খুব অপছন্দ এসব কুকুর বিড়াল। এজন্য বাসাতেও নিতে ভয় পাচ্ছিল, আবার ফেলে যেতেও একদমই মন চাচ্ছিল না। তখন ওকে রাস্তায় পাশে এভাবে কাঁদতে দেখে একটা ছেলে এগিয়ে এসেছিল। জিজ্ঞাসা করেছিল ও কাঁদছে কেন। ত্রয়ী কাঁদো কাঁদো মুখ তুলে এক পলক তাকিয়েছিল তার দিকে। কান্নাকাটির কারণে চোখ ঝাপসা হয়ে এসেছিল তখন। তার উপর কড়া রোদের কারণেও চোখও বুজে আসছিল। এটুকু মনে আছে যে ছেলেটা ভালোই লম্বা ছিল, যাকে অকপটে কুকুরটার জন্য কিছু করতে বলেছিল। হয়তো বাসাতে নিয়ে যেতেও অনুরোধ করেছিল, কিন্তু এত কিছুর পরও ছেলেটার চেহারায় মনে রাখতে পারল না। অদ্ভুত। আনমনে হেসে ফেলল ত্রয়ী। ঘুরে তাকালো নীলের দিকে। এসব ঘটনার পর 7 বছর কেটে গেছে। আজ সেই মানুষটা নাকি তার স্বামী ভাবা যায়। মনে পড়েছে তাহলে? ভ্রু উঁচিয়ে নামালো নীল। ত্রয়ী হাসি মুখে মাথা নেড়ে সায় দিল। কিন্তু আপনার সাথে তো আমার আর দেখা হয়নি। তাহলে? তাহলে কি? নীল মুচকি হাসলো। সাথে সাথে চোখ সরিয়ে নিল ত্রয়ী। আমি বাবা মায়ের সাথে খুলনায় এসেছিলাম মামার বাসায় কিছুদিন বেড়াতে। তবে তোমার সাথে দেখা হবার পরদিন বাবা মায়ের সাথে ঢাকায় ফিরে যেতে হয়েছিল। নানা অসুস্থ ছিলেন। তিনি সুস্থ হওয়ার পরে যখন খুলনা এসেছিলাম তোমাকে আর খুঁজে পাইনি, ওই স্কুলেও না। এটা ঠিক যে ওটা আমাদের প্রথম দেখা ছিল, কিন্তু ওই প্রথম দেখাতেই আমি আটকে গিয়েছিলাম। তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, ভয়ানক প্রেমে। অনুভূতিপূর্ণ কণ্ঠে বলতে বলতে শব্দহীন হাসল নীল। ত্রয়ী অবাক হলো, খানিক লজ্জাও পেল। কিছুক্ষণ চুপ করে থেকে নখ খুঁড়তে খুঁড়তে বলল, আসলে আব্বু ট্রান্সফার হয়েছিল, সেখান থেকে রংপুরে শিফট হয়েছিলাম আমরা। এজন্যই পাইনি, কিন্তু অবশেষে দেখা হয়েই গেল। আমি কিন্তু তোমাকে দেখার সাথে সাথেই চিনেছিলাম, তবে ভাবিনি দেখা হবে। আর এটাও ভাবিনি যে আমার
প্রথমই আমার অদ্বিতীয় হবে। ত্রয়ী লাজ রঞ্জিত হয়ে চোখ নামিয়ে নিল। একরাশ ভালো লাগা মনের আনাচে কানাচে ভরিয়ে তুলল ওর। এরপর অনেকক্ষণ ইতিউতি কথাবার্তা চলতে লাগলো দুজনার। আস্তে আস্তে সমস্ত জড়তা কেটে গেল ত্রয়ী। লোকটাকে এখন আগের থেকেও বেশি ভালো লাগতে লাগলো। ঘুমাবেন না? এক পর্যায়ে বলল ত্রয়ী। তবে প্রত্যুত্তরে নীল মুচকি হাসতে নিজের বলা কথাতেই নিজেই লজ্জা পেয়ে গেল। তাকাতে লাগলো এদিক ওদিক। নীল ওর কোমর জড়িয়ে কাছে টেনে আনলো। কানে কানে আদর মেশানো কণ্ঠে ফিসফিসালো। তোমার মনে হয় আজ রাতে আমি ঘুমাতে দেব তোমাকে? ত্রয়ী শিহরিত হলো। নিমিষে অতিরিক্ত লজ্জায় লাজুকলতার মতো গুটিয়ে গেল নীলের বুকের মধ্যে। সকাল 10টা নাগাদ ঘুম ভাঙল ক্যান্ডেলের। আর মোড়া ভেঙে উঠে বসলো। ঘুম ঘুম চোখ দুটো মেলে অপর পাশটা একবার চোখ বুলিয়ে নিতেই ইভানকে পেল না। ভ্রু কুচকালো। ঘাড় ঘুরিয়ে আশেপাশে নজর বুলিয়ে নিল একবার। না, ইভান নেই। অবাক হলো কিছুটা। তবে বিষয়টা গায়ে না মাখে উঠে পড়ল বিছানা ছেড়ে। এমনিও দেরি হয়ে গেছে অনেক। ক্যান্ডেল ফ্রেশ হয়ে নিল ঝট করে। মুখ মুছতে মুছতে এসে দাঁড়ালো আয়নার সামনে। ড্রেসিং টেবিলের উপর থেকে চিরুনি তুলে নিতে গিয়েও হাত থেমে গেল ওর। ফের তাকালো আয়নায়। কৃত্রিম আলোতে গলার কাছে জলজল করা লকেটটার দিকে চোখ পড়ল ওর। কপাল কুঁচকে গেল মুহূর্তে। কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে হাত দিয়ে লকেটটা ধরলো। আয়না থেকে চোখ সরিয়ে সরাসরি লকেটটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। অদ্ভুত তো, এটা তো কাল রাতেও ওর গলাতে ছিল না। এমনকি এটা ওর নয়। তাহলে এটা এলো কোথা থেকে? হতবিহ্বল হয়ে গেল ক্যান্ডেল। ভেবে পেল না কিছুতেই। তবে বেশি চিন্তা করতে হলো না। হঠাৎই কিছু একটা মনে হতে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। সেখানে কালো রঙের ছোটখাটো বক্স দেখতে পেয়ে হাতে তুললো সেটা। বক্সটা খুলতেই সেটা ফাঁকা দেখতে পেয়ে বুঝলো গলার লকেটটা এখানে ছিল এটার মধ্যে। কিন্তু এটা কে আনলো? আনলেও তার গলায় কখন পরানো হলো? অনুপলে সেই উত্তরটাও পেয়ে গেল নিজে থেকে। সাথে সাথে যেন বিস্ময় খেলে গেল ওর চোখে মুখে। ঠোঁট দুটো আলাদা হয়ে গেল আপনা আপনি। স্বগতোক্তি করে বিড়বিড়িয়ে উঠল। ইভান? হতভম্বতার শেষ রইল না ক্যান্ডেলের। কিন্তু এটা পড়ালো কখন? সে টের অবধি পেল নাও। ঠোঁটের কোণে বিস্ময়কর এক হাসি রেশ ছড়িয়ে পড়ল ওর। তবে সে হাসি দীর্ঘক্ষণ স্থির হলো না। ফোনের টুংটাং মেসেজের আওয়াজে ঘোর কাটলো। একটু কেঁপে উঠল ক্যান্ডেল। ঘাড় ফিরিয়ে তাকালো ফোনের দিকে। এগিয়ে গিয়ে সেটা হাতে নিয়ে মেসেজটা দেখলো, যেটাতে স্পষ্ট করে লেখা, Mrs. Candle Roy Chatterjee, you are late again. Do you want me to withdraw the deal with your company? মেসেজটা পড়ে যেন সম্পূর্ণ মেজাজটাই পানসে হয়ে গেল ক্যান্ডেলের। চোখ মুখ কুচকে গেল ওর। এই লোকটাকে কিনা একটু আগে ওর ভালো লাগছিল, কিন্তু না, ভুলে গেলে কিভাবে হবে? পারভার্টই থাকে, অসভ্য একটা। নীল ফোঁস করে নিঃশ্বাস ফেলে বিছানার পাশে এসে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে ত্রয়ীর অবয়বের পানে কিছুক্ষণ চেয়ে থেকে হেসে ফেললো। নিঃশব্দ হাসি। সেই কখন থেকে মেয়েটাকে উঠতে বলছেও, কিন্তু তার ওঠার নাম নেই। আদ্যপ্রান্ত কম্বল মুড়িয়ে কাচুমাচু হয়ে শুয়ে আছে। এমন না যে সে ঘুমাচ্ছে, দিব্যি জেগে আছে। না দেখেও নীল বলতে পারবে যে মেয়েটা জবা ফুলের মতো লাল হয়ে আছে। লজ্জা পাচ্ছে বলে কথা। নীল দীর্ঘশ্বাস ফেললো। হাসি থামিয়ে কিছুক্ষণ নিচের ঠোঁট কামড়ে ধরে রেখে তারপর বলল, তুমি কি আজ সারাদিন এভাবেই থাকবা? উঠবা না? ত্রয়ীর দিক থেকে কোনো উত্তর এলো না, বরং কম্বলটা সহ আরও কাচুমাচু হয়ে রইল সে। নীল অধর প্রশস্ত করে হেসে ওর মাথা বরাবর ঝুঁকলো। হাতটা কম্বলের উপর রাখতে না রাখতে মেয়েটা আটকে উঠলো। ভেতর থেকে মোড়ামুড়ি করে উঠলো। তটস্থ হয়ে তড়িঘড়ি স্বরে বলল, আপনি আপনি যান, আমি পরে উঠবো। নীল ভ্রু উঁচিয়ে হাত সরালো। হাতটা ত্রয়ীর বালিশের পাশে ঠেস দিল। একগাল হেসে বলল, তুমি তো ঘুমাচ্ছ না, এখন উঠলে কি সমস্যা? পরক্ষণে গলার স্বর একটু নিচুতে নামিয়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? আমি কি বেশি কিছু করেছি? কম্বলের ভেতরে থাকা ত্রয়ী চমকে উঠল। লাজে সারা শরীরে মৃদু ঝংকার উঠল যেন। নাস্তানা বোধ হয়ে ব্যগ্র গলায় আহাজারি করে উঠল, উফ, জ্বালাবেন না তো, যান তো। নীল এবার শব্দ করে হাসলো। তার হাসি শুনে ত্রয়ী দাঁত কিরমির করে চোখ বুঝলো। এত খারাপ কেউ হয়? আচ্ছা, আমি গেলে আসবা? ওকে ফাইন, আমি যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে আসো। নীলের পায়ের শব্দ মিলিয়ে যাবার কিছুক্ষণ পর চোখ খুলল ত্রয়ী। সে সত্যি গেছে কিনা নিশ্চিত হতে মাথার উপর থেকে আস্তে আস্তে কম্বল সরালো। শুধু চোখ দুটো বের করে বুলিয়ে নিল সারা ঘরে। অতঃপর হাঁপ ছাড়লো। তাড়াহুড়ো করে গা থেকে কম্বল সরিয়ে নামলো বিছানা ছেড়ে। দ্রুত পদে এগিয়ে দরজায় ছিটকিনি দিল। স্বস্তিতে মুক্তশ্বাস ফেলে পিছনে ঘুরতেই পিলে চমকে উঠল ওর। ধারাম করে দরজার সাথে লেপটে গিয়ে বড় বড় চোখের দৃষ্টিতে চাইল নীলের দিকে। লোকটা না বের হয়ে গেছিল একটু আগে? তাহলে ক্যান্ডেল এই পুরুষটিকে একদমই বুঝতে পারে না। ঘরে এক, বাহিরে আরেক। একটু আগে এমন ঠান্ডা ব্যবহার দিল যেন সে ওকে চেনেই না। সামান্য দেরি করে এসেছে বলে কিনা এক্সট্রা কাজগুলো ওকে করতে দিয়েছে এজন্যে। অথচ নিজে অফিসে আসার সময় একটু ডাকলে কি হতো? মহাভারত অশুদ্ধ হতো? না না, ডেকে তুললে তো আর ওকে হয়রানিটা করতে পারতো না। এজন্যই ডেকে তোলেনি, যাতে এভাবে বিটলামি করতে পারে। হিটলার একটা রাগে দাঁত কিটমিট করলো ক্যান্ডেল। হাতে থাকা কাপড়টা দু হাতের মুঠোয় মুচড়ে ধরলো।
আচমকিত ডাকে চমকে উঠল ক্যান্ডেল। চকিত ভঙ্গিতে ঘুরে তাকালো শব্দ উৎসের দিকে। তটস্থ হয়ে বলতে বলতে মেয়েটা ক্যান্ডেলের হাতের দিকে তাকালো। ক্যান্ডেলও মেয়েটার দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকালো। নিজের রাগের বহিঃপ্রকাশ হিসেবে অজান্তে যে একটা ড্রেসও মোচড়ামুচড়ি করে ফেলেছে সেটা খেয়াল হলো। সাথে সাথে মুঠো আলগা করলো। শশব্যস্ত হয়ে বলল, সরি, ও সরি। মেয়েটা হালকা হেসে নিজের কাজে মনোযোগ দিল। ক্যান্ডেল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ড্রেসগুলোর উপর থেকে হাত সরিয়ে নিল। আপাতত কোনো কাজ নেই দেখে ভাবতে লাগলো কিভাবে এই বেহায়া লোকটাকে সায়স্তা করা যায়। অবশেষে ভেবে পেয়েও গেল। ঠোঁটের কোণে বক্র হাসি ফুটল ওর। ও একটু আগে সে মেয়েটাকে ডাকলো। মেয়েটা এই শপের বিক্রয়কর্মী। মেয়েটা প্রশ্নসূচক চোখে তাকিয়ে এগিয়ে এলো ক্যান্ডেলের দিকে। জিজ্ঞাসা করলো। ক্যান্ডেল একগাল হাসলো, বলল, আমার একটা ট্রান্সপারেন্ট শাড়ি দরকার উইথ স্লিভলেস ব্লাউজ। নীল ওর মুখের অবস্থা দেখে হেসে ফেলল। ভ্রু উঁচিয়ে নামিয়ে ফিচেল গলায় বলল, এখন ত্রয়ী বেজার বিপদে পড়ল। নীল যে এভাবে ধোকাবাজি করবে বুঝতেই পারেনিও। মুখটা আরক্তিম হলো ওর। অস্থির দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে তাকাতে মুখটা নুয়ে ফেলল। নীল ওর কাছে এসে দাঁড়ালো। ভেতরে ভেতরে শিহরিত হলো ত্রয়ী। মিনমিন করে বলে উঠল, খারাপ আপনি। নীল হাসলো। ত্রয়ীর দিকে সামান্য ঝুঁকে গিয়ে বলল, তাই আমি তো জানাতামই না। ত্রয়ী লাজে কপট রাগে চোখ মুখ কুঁচকে ফেলল। লোকটার সাথে কথায় পারা যায় না। নীল ওর দুই গালে হাত রেখে মুখটা তুলে ধরল। ত্রয়ী চমকালো। বড় বড় চোখ মেলে এক পলক তাকাতে নীলের গভীর চোখের চাহনিতে শিওরে উঠল। তাড়াহুড়ো করে তাকে ঠেলে ঠুলে সরিয়ে দিতে দিতে বলল, আমি ফ্রেশ হব, যান আপনি। বলতে দেরি মেয়েটার হাতের নাগালের বাহিরে যেতে দেরি হলো না। ঝটপট ওয়াশরুমে ঢুকে পড়ল সে। কিছু সময়ের জন্য হতবুদ্ধি হয়ে পড়ল নীল। তবে পর মুহূর্তে হেসে ফেলল সে। একে তো কালো শিফন শাড়ি, তার উপর স্লিভ আর ব্ল্যাকলেস ব্লাউজ। এই জিনিস পরে ও যদি সত্যি সত্যি সারা অফিস ঘুরে বেড়ায় তাহলে ইভান যে রেগে গিয়ে ওকে কাঁচা চিবিয়ে খাবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই ক্যান্ডেলের। এজন্যই শালটা গায়ে জড়ানো। যত নাটক তার কেবিনেই না হয় চলুক। ইভানের কেবিনের সামনে দাঁড়িয়ে ঠোঁটে ঠোঁট চিপে ক্যান্ডেল হাসলো কিছুক্ষণ। মুখটায় সিরিয়াস ভাব আনার সর্বোচ্চ প্রচেষ্টা করলো। তারপর তবুও কেন জানি খুব হাসি পাচ্ছে ওর। কিন্তু কেবিনে ঢোকার পর একদম হাসা চলবে না, তাহলে জব্দ করা হবে না। ক্যান্ডেল মুখ ফুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। নিজেকে সামলে নিয়ে নখ দিল দরজায়। ভেতর থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির গলার আওয়াজটা পাওয়া গেল সাথে সাথেই। ভেতরে আসতে অনুমতি পেতেই গায়ের শালটা খুলে ফেললো ক্যান্ডেল। পাশের রিসিপশনের মেয়েটা হাঁ করে চেয়ে আছে ওর দিকে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করলো না ক্যান্ডেল। মেয়েটা টেবিলের উপর শালটা রেখে বাদামি রঙা চুলগুলো গলার এক পাশ থেকে সরিয়ে পিছনে ঠেলে দিল। ফাইলগুলো নিয়ে দরজায় নব ঘুরিয়ে ঢুকলো ভেতরে। ইভান ফাইলের কাজে ব্যস্ত ছিল। একটু আগে যাকে প্রবেশের অনুমতি দিয়েছে চোখ তুলে এক পলক তার দিকে তাকিয়ে পুনরায় ফাইলে নজর দিল। তবে অনুপলেই থমকালো। ভ্রু খুব করে কুঁচকে গেল তার। আনমোনা মস্তিষ্ক সচল হতে ঝট করে ফাইল থেকে চোখ তুলে তাকালো সামনের রমণীর দিকে। ক্যান্ডেল ততক্ষণে দরজা আটকে সরাসরি ইভানের টেবিলের কাছে এগিয়ে এসেছে। এতটুকু সময় সে মোটেও তাকায়নি ইভানের দিকে, কারণ তাকালেই হেসে ফেলবেও। এমনি এখন অনেক কষ্টে হাসি ধরে রেখেছে, কারণ না তাকিয়েও সে দিব্যি বুঝতে পারছে লোকটা ওর দিকে চোখ মুখ কুচকে তাকিয়ে আছে। ক্যান্ডেল ফাইলগুলো রাখলো স্বাভাবিকভাবে। ইভানের দিকে এগিয়ে দিতে দিতে বলল, সব কমপ্লিট, রিচেক করাও হয়ে গেছে। ইভান ফাইল প্রসঙ্গের ধারে কাছ দিয়েও গেল না। চোয়াল শক্ত করে ক্ষুব্ধ মেজাজে সরাসরি জিজ্ঞাসা করলো, এসব কখন পড়েছো তুমি, আর কেন পড়েছো? তোমাকে আমি মানা করেছি না কোনো রকম উল্টাপাল্টা জিনিস পড়তে? চোয়াল শক্ত করে ক্ষুব্ধ মেজাজে সরাসরি জিজ্ঞাসা করলো। ইভানের থমথমে গলায় স্বরই ঝড়ের পূর্বাভাস জানাচ্ছে। তবে তাতে ক্যান্ডেল একদমই চমকালো না, বিচলিত হলো না, বরং মনে মনে খুশি হলো খুব। জম্পে শেষেও নিল এক গাল অদৃশ্য এক আত্মতুষ্টির হাসি, যা কারণ নজরে পড়বে না। তারপর খুব শান্ত চোখে ইভানের দিকে তাকালো। ইভানের মাত্র বলা কথাটা যেন সে কানেই শোনেনি তেমন ভান ধরল। হালকা হেসে বলল, আর কিছু তো মনে হয় করতে হবে না, আমি আসি তাহলে। বলে ইভানের প্রতি উত্তরে অপেক্ষা না করে বের হবার উদ্দেশ্যে পা বাড়াতে চাইল ক্যান্ডেল। কিন্তু তার আগে ইভান ঝাঁঝালো স্বরে বলে স্টপ উঠল। দেয়ার ক্যান্ডেল। ক্যান্ডেল থেমে দাঁড়ালো। ঠোঁটের হাসি প্রশস্ত হলো ওর, কারণ ও যেমন চাচ্ছিল সব তেমনই হচ্ছে। ইভান নিজের চেয়ার ছেড়ে উঠে গেল ক্যান্ডেলের কাছে। ক্যান্ডেলের এক হাতের বাহু চেপে ধরে নিজের পানে ঘুরিয়ে তপ্ত গলায় বলল, আমার কথা কানে যাচ্ছে না তোমার? কেন পড়েছো এসব? ইভান, এসব কেন পড়েছো? ক্যান্ডেল একটু চমকালো, তবে সবচেয়ে বেশি অবাক হলো কারণ আজ প্রথমবারের মতো ইভানকে প্রকাশ্যে এতটা রেগে যেতে দেখলো। এর আগে এতটা রাখতে দেখেনি। প্রতিবারই রেগে গেলে ঠান্ডাভাবে জবাব দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে, কিন্তু আজ ভাবা যায় এই লোক কিনা ঘন্টা কয়েক আগে তাকে চেনেই না ধরনের ভাব নিচ্ছিল। এখন কোথায় গেল সেই ভাব? তবে যত যাই হোক ক্যান্ডেল একটু হলেও প্রতিশোধ তো নিয়েই ছাড়বে। এজন্যে একদমই আকাশ থেকে পড়ার মতো করে বলল, মানে?
ওর এই ধরনের হেয়ালিপনাতে রাগ দ্বিগুণ হারে বাড়ল ইভানের। সে দাঁত কিরমির করে হাতের চাপ দৃঢ় করতে আটকে উঠল ক্যান্ডেল। ভ্রুকুটি করে হাতের উপর হাত রেখে বলল, ও ছাড়ো, লাগছে। তপ্ত কণ্ঠের এক প্রশ্ন, তার চোখের দৃষ্টি অস্বাভাবিক কঠিন হয়ে এসেছে। ক্যান্ডেল নিজের হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করতে করতে তিরিক্ষি মেজাজে বলল, অদ্ভুত তো, আমি খারাপ কিছু পড়েছি বলে তো আমার মনে হয় না। তাছাড়া তুমি বলার কে? আমি কি তোমার কেউ হই? শেষ কথাটা একটু বিদ্রুপ করেই বলল ক্যান্ডেল, চোখে মুখেও কেমন একটা জব্দ করতে পারা জৌলুসতা। ইভান সব আন্দাজ করতে পারল এবার। হাতটা আরো চেপে ধরে তীব্র আক্রোশ নিয়ে বলল, এই কারণে পড়েছো? আমি মানা করার পরও? ক্যান্ডেল আর নাটক চালু রাখতে পারল না। হাতটা জ্বলে যাচ্ছে রীতিমতো। অতিরিক্ত রেগে গেছে লোকটা। আরো রাগাতে গেলে কিনা হাত পায়ে গুঁড়ো গুঁড়ো করে দেয়। তাই বলল, আমার ড্রেসে কফি পড়েছিল, তাই পড়েছি, ছাড়ো। ডাহা মিথ্যা কথা। তাও কিছু একটা বলে তো কাটাতে হবে। তবে এই মিথ্যা দিয়ে ভুলানো গেল না ইভানকে। শক্ত গলায় সে বলে উঠল, আর এর জন্য তুমি এসব চিপ জিনিস পড়েছো? ভালো কিছু ছিল না। ক্যান্ডেলের একবার মনে হলো বলে যে এটার দাম 8,000। এটা মোটেও চিপ না, কিন্তু বলল না। হাত যথেষ্ট টনটন করছে। আপাতত এই অবধি থাক, আর বাকি সত্য তুলে রাখা আছে। এই শ্বশুর বাড়ি চলো, একবারে বুঝাবো মজা। আর জীবনেও পড়বো না, ছাড়ো। ইভানে ও গলায় বলল ক্যান্ডেল। এক পলক তাকালো ইভানের দিকে। ইভান গাঢ় দৃষ্টিতে তাকিয়েছিল। চোখাচোখি হতেই ক্যাটকাট গলায় বলল, সেকেন্ড টাইম আমি তোমাকে ছেড়ে দেব না, মনে রেখো। ক্যান্ডেল মনে মনে ভেঙচি কাটলো, কিন্তু মুখে নিশ্চুপ রইল। হাত ছাড়লো ইভান। সাথে সাথেই যেন হাঁপ ছেড়ে বাঁচল ক্যান্ডেল। অন্য হাত দিয়ে বাহুতে হাত বুলিয়ে নিতে নিতে তীক্ষ্ণ দৃষ্টিতে ইভানের দিকে তাকালো। আর সেই মুহূর্তে চমকে উঠল। তাকে অনায়াসে নিজের গায়ের কোটটা খুলে ফেলতে দেখে কেঁপে উঠল পুরো দস্তুর। তুমি? জড়ানো গলায় কিছু বলার চেষ্টা করে উল্টো দিকে ঘুরে এখান থেকে বের হবার চেষ্টা করলো, কিন্তু তার আগে ওর হাত টেনে ধরল ইভান। ক্যান্ডেল শিওরে উঠে তাকালো। নিমিষেই লজ্জায় লাল হয়ে উঠল ক্যান্ডেল, যা দেখে ভ্রু সংকুচিত করলো ইভান। নিজের কোটটা ক্যান্ডেলের গায়ে পড়াতে পড়াতে বলল, ডোন্ট গিভ মি দ্যাট লুক। আমি জানি এটা আমাদের বেডরুম না। ক্যান্ডেল হতবিহ্বল হয়ে পড়ল। ফ্যাল দৃষ্টিতে ইভানের দিকে তাকাতে সে পুনরায় বলল, 5 মিনিটের মধ্যে চেঞ্জ করে আসবে। আর তার আগ অব্দি এই কোটটা যেন গা থেকে না সরে। বৌভাতের পর শ্বশুরবাড়ি যাবার রীতি আছে বলে আজ এ বাড়িতে আসার কথা ছিল। যদিও ইভান শুক্রবার আসতে চেয়েছিল, কারণ পুরাতন প্রজেক্টের অনেক কাজ বাকি পড়ে আছে। তার উপর নতুন একটা প্রজেক্টও হাতে এসেছে। কিন্তু ক্যান্ডেল আজই আসবে বলে হম্বিতম্বি করায় অফিসের পরেই চলে আসতে হলো। ক্যান্ডেল ওর আগেই এসে পড়েছিল অবশ্য। আর ইভানের কাজ থাকায় ওর থেকে ঘন্টা দুয়েক পরে এসেছে সে। আর এসে থেকে ক্যান্ডেলের কেমন অদ্ভুত ব্যবহার লক্ষ্য করে চলেছে। অন্যদের সাথে গল্প করতে ব্যস্ত হলেও মাঝে মাঝে বাঁকালো চোখে তাকিয়ে মুচকি হাসছে। মেয়েটা যে নতুন করে আবার কি তালগোল পাকাতে চাইছে তা এই মুহূর্তে ঠিক আন্দাজ করতে পারছে না ইভান। তবে খুব সন্দিহান হয়ে আছে। কিছু তো অবশ্যই চলছে ওর মাথায়। আর তা জানে ওর জন্য খুব সুবিধার হবে না, সেটা ভালোই বুঝতে পারছে। ইভানের ধারণা ঠিক প্রমাণিত হলো রাতের বেলা। খাওয়া দাওয়া শেষ করে ক্যান্ডেলের রুমে ঢুকলো ইভান। এত সময় পর একটু স্বস্তির নিঃশ্বাস পড়ল যেন। অচেনা মানুষদের ভিড়ে বেশ অস্বস্তি হচ্ছিল খুব। তার উপর তথাকথিত ও বয়স্ক আত্মীয়দের বাচ্চা কাচ্চা কবে নিবা টাইপের চেঁচায় শুনতে বিরক্ত লাগছিল। কে কবে বাচ্চা না নিবে সেটা দিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? রিডিকিউলাস। ইভান মুখ ফুলিয়ে শ্বাস ফেলে সামনে তাকালো। বিছানার উপরে চুপচাপ ভঙ্গিতে বসে থাকা 3-4 বছরের একটা ছোট্ট বাচ্চার উপর চোখ পড়ল। তখনই বাচ্চা মেয়েটা ওর দিকেই তাকিয়েছিল, তাই চোখাচোখি হতেই হাসলো একগাল। মুক্তোর মতো ঝরঝরে পরিষ্কার হাসি। ইভান অবাক হলো। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোণ এলিয়ে কিঞ্চিত হাসলো। সন্ধিয়ান হাসি। মেয়েটাকে ইভান চেনে। ওর নাম অবন্তী, ক্যান্ডেলের ছোট মামার মেয়ে। তবে একটু আগ পর্যন্ত যার দুর্দান্ত চাঞ্চল্য দেখে এসেছে তার অমন চুপচাপ বসে থাকাটা কেমন যেন বেমানান। তার উপর মেয়েটা একা একা এখানে বসে কি করছে? ইভান চোখ বুলিয়ে নিল সম্পূর্ণ ঘরটাতে। না, কেউ তো নেই। তাহলে ইভান ফের ওর দিকে তাকালো। একটু হেসে ভ্রু উঁচিয়ে নামিয়ে অবন্তীর উদ্দেশ্যে বলল, তুমি এখানে? মাথা দুলিয়ে বলল অবন্তী, মুখ জুড়ে এখনো উজ্জ্বল হাসি। মেয়েটার প্রশ্ন করার ধরন দেখে ইভানের সীমিত হাসিটা প্রশস্ত হয়ে অধর ছড়িয়ে পড়ল। হাত ঘড়িটা খুলতে খুলতে নমনীয় স্বরে বলল, ঠিক আছে। অবন্তী খুশি হয়ে গেল। চোখের তারায় খুশির ঝলক দেখা দিল। তবে হঠাৎই হাসিটা একটু কমিয়ে নিয়ে ঘাড় বাঁকিয়ে প্রশ্ন করলো, তাহলে মা কেন বললো এখানে ঘুমানো যাবে না? ইভান সাথে সাথে উত্তর দিল না, মুচকি হাসলো। হাত ঘড়িটা ড্রেসিং টেবিলের উপর রেখে বলল, আমি তো বললাম যাবে। আনন্দিত হাসির ঝলকে চোখ দুটো বুজে এলো অবন্তীর। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, সত্যি? তাহলে কি আমি অনেক চকলেট পাবো? অবন্তীর প্রশ্নটা ইভান ঠিক বুঝলো না, তবুও বাচ্চা মানুষ চকলেট চাচ্ছে ভেবে কোমরে হাত রেখে বলল, এখন আপাতত আমার কাছে নেই, কাল এনে দিই। দিদি তো আজকেই দেবে আমাকে।
বলেছে আজ এখানে ঘুমালে এতগুলো চকলেট দেবে। হ্যাঁ, অনেকগুলো দেবে। দুই হাত মেলে দেখালো অবন্তী। অবন্তীর কথায় ইভানের হাসিটা প্রশ্নসূচক হয়ে উঠল। মৃদু কুঞ্চিত হলো ভ্রু দুটো। এখানে ঘুমালে? মাথা নেড়ে বলল অবন্তী। ইভান অবাক হলো। এখানে ঘুমানোর জন্য ক্যান্ডেল অবন্তীকে চকলেট দেবে কেন? মনের ভেতর প্রশ্ন জাগতে দেরি, কিন্তু উত্তরটা পেতে দেরি হলো না, কারণ ঠিক সেই মুহূর্তে ওয়াশরুম থেকে বের হলো ক্যান্ডেল। অবন্তী তাকালো। খট করে দরজা খোলার আওয়াজে ঘাড় ফিরিয়ে তাকালো ইভানও, আর তাকানোর সাথে সাথেই দ্বিতীয়বারের মতো থমকালো। ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল আস্তে আস্তে, বিস্ময় খেলে গেল চোখে মুখে। ক্যান্ডেলের আপাতমস্তক চোখ বুলিয়ে ভ্রু বাঁকিয়ে ফেললো। ফর্সা শরীরে গাঢ় কালো বর্ণের পাতলা শাড়ি জড়ানো ক্যান্ডেলের, হাতাবিহীন ব্লাউজের পিঠের প্রায় সম্পূর্ণ অংশই উন্মুক্ত। ভুল না হলে এটিই সেই শাড়ি যেটা অফিসেও পরেছিল ওকে জ্বালানোর জন্যে। কিন্তু এখন এটা পরার মানে কি? ক্যান্ডেল ততক্ষণে ইভানের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছে। সামনে ড্রেসিং টেবিলের আয়নায় ইভানের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ব্লাউজের ফিতাগুলো দেখিয়েও বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।